ধূমপান ও স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন দ্য ঘোস্ট অফ বেঙ্গল। আজকে যে গল্পটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেটি হলো তাহানাথ তান্ত্রিক পার্ট 2। গল্পের নাম মধুসুন্দরী দেবীর আবির্ভাব। গল্প পাঠের সূত্রধর আমি অনিকেত ও আমাদের এডিটর মহারাজ ব্যানার্জি। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের বিশেষ গল্প। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিলাম। মোহনবাগান হারিয়ে যাওয়াতে মন প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে নম্বরটা মনে নাই, তবে বাড়িটা চিনি। তাহানাথ জ্যোতিষী বাড়ি গেলাম। তাহানাথ একাই ছিল। আমায় বলিল, এসো হে এসো, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পরে উঠিতে যাইতেছি, এমন সময় ঘোর বৃষ্টি নামালো। তাহানাথ আমায় এ অবস্থায় উঠিতে দিল না। আমি দেখিলাম বৃষ্টি হঠাৎ থামিবে না। তাহানাথের বৈঠকখানায় বসিয়া আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকিলে মনে হয় সহজ শুধু লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে। কেহ না আসিলেও মনের ভাব এইরূপ থাকে, কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় এ বৃষ্টি মাথায় কেউই আসিবে না। তারানাথের ঘরে আসিয়াও সেদিন মনে হইল আমরা দুজনে ছাড়া সার কলকাতা সরে ওঠে, যেন কোথাও কোনো লোক নাই। সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। এদিকে সন্ধ্যাও নামিল। জীবনের অবশ্য ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েই জাগিল। ঘোর বৃষ্টি মুখর আসার সন্ধ্যায় আমরা মোহনবাগানে শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম, অতিরিক্ত স্তন্তা হওয়ার ব্যাপার, চৌরিঙ্গির মোড়ে অবেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে আসিয়া পড়িলাম। তাহানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইল, সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না, এ কথা পূর্বে গল্পটিতে বলিয়াছি। আশা করি তাহা আপনারা বলেন নাই। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করিয়াছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তাহার মুখে হইতে এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিন্তু তাহার পরিবর্তে সে এক সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল, তাহার জন্য সত্যি বলেছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তাহানাথকে দেখিয়া বা তাহার মুখে কথা শুনিয়া আমার মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ সে চাপিয়া রাখিয়েছে অনেকবার। তন্ত্র সাধনার কথা বার্তা বলিতে গিয়া যেন কি একটা বলি করিয়া বলিল না। আজ বুঝিলাম তাহানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কোনো কাহারও কাছে বলে নাই। হয়তো সেগুলি ঠিক বলিবার কথাও নয়, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর, স্মৃতির পুনরুদ্ধরণ করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। বলিলাম, জ্যোতিষী মহাশয়, এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেকে। তাহানাথ বলিল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অভিভূত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা সম্বন্ধ বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়া বলিলাম, কোনো ট্র্যাজিক গল্প বলবে না। প্রথম প্রেম হলো একটি মেয়ের। ঠিক এই সময় বাড়ির ভিতর হইতে তাহানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা ও 2 খানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বছর মেয়ে, তাহানাথের মতোই গায়ের রং, বেশ উজ্জ্বল মুখ, চোখ মন্দ নয়। আমায় বলিল, কাকাবাবু, লিসের কাপড়ের ছবিটা আনলেন না? চারি কাছে কথা দিয়া রাখিয়াছিলাম। ধর্মতলার দোকান হইতে তাহার উল বোনার জন্য একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনিয়া দিব। বলিলাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেবো। ঠিক চারি দাঁড়িয়ে আছিল। তাহানাথ বলিল, চা তুই চলে যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলিয়া গেলে আমার দিকে চালিয়া বলিল, ছেলে পেলে সামনে সেসব গল্প, চাটা খেয়ে নাও, পরোটা খানা। না ফেলতে পারবে না, ইয়ং ম্যান, তোমরা এখন খাবার বেলা। অমনই বৃষ্টির জলে হাত ধুয়ে ফেলল। চা পানের পরে তাহানাথ বলিতে আরম্ভ করিল, বীরভূমের শ্মশানের যে পাগলির অভূতপূর্ব কাণ্ড সেবার গল্প করিয়াছিলাম, তার ওখানে থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরে, কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল। তারপর থেকে নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলুম। পাগলি আমার ইন্দ্রজাল দেখিয়েছিল নিত্যন্তন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া
উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গরু খুঁজতে লাগলো। খুঁজলে কি হবে, ও পথের প্রতীকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দৃষ্টি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম ধূলি জ্বালানো সাধুদের মধ্যে 99% ব্যবসাদার ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচাকেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আওতাধীনে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যা হোক সব কথা, আমি ধনী জনানোর ব্যবসা সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্স দালাল দেখলুম, দেবী ঔষধের মাদুলি বিক্রেতাকেও দেখলুম, সাধু বেশের ভিক্ষুকও দেখলুম, সত্যিকার সাধু একটিও দেখলুম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল, আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করাবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘকৃতি পৌরসাধু দেখি একটা পুতুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সাধুটি বেশ মিষ্টভাষী বললেন, চুইদে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেল, রাগ নয় বাবাজি, বৈরাগী। সাধুজি হেসে বললেন, যে কয়টাতি পাগলিও বলেছিল, ওহে ছোকরা, সাধু হওয়া বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমন্দির আসন, 5টি নরমুন্ডু পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন রেগে লইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই 3 মাইল দূরে কুসুমবনি বলে গ্রাম থেকে। তার তাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক অভুষ্ট ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালে। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথা শতটা একদিন বুঝলুম। গভীর রাত্রিরে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্রপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমন্দির আসনে বসে কথা বলছে। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরে জঙ্গলের মধ্যে। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। অল্প দূরেই গিয়েই যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচবোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদের কোনো মেয়ের সঙ্গে কথা বলছেন, সে মেয়েটি এলোই বা কেমন করে একাই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলো। তারপর দিন রাত্রে আমি ঘুমালাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে এই গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতে সে মানুষটিও আজও এসেছে। ভোর আর কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম দাঁড়িয়ে। বর্ষা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রিরে আবার অবিকল তাই। একদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনে বস্ত্রটি বড় অদ্ভুত ধরনের। সে যে কোনো দেশের বস্ত্র পরেছে, সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমিনো, না মেয়েদের গাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আরও একটা কথা আমার মনে হলো, মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কী করে আমায় এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এ কথা আবজাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে।
কিন্তু পরদিন রাত্রে একসময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এই কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এই রকম চললো আরো দিন 10-12। তারপর সাধুর ডাক এলো, বরাকর না খুড্ডামার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কে শান্তি সমর্থন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খুশামত করে নিয়ে গেলে। মনে ভাবলুম এই আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী আর অভৃত ধরনের, অতি চমৎকার এবং দামি পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দৃষ্টবিদ্য জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটি সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স, তার তখন সে আমার যথেষ্ট ছিল। এটা তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ে কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমন্দির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো। এই ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যায়। তখন আমি অপনতৃপ নির্ভর যুবক মাত্র। তখন ঘৃণা করেও যদি জানতাম অজ্ঞাতসারে কী ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে আর ছাতিমতলায় একা পঞ্চমন্দির আসনে বসতে যাই তা আর নয়। ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রি যে আমার জীবনে আজও মেটেনি, আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? যা হোক ও কথা। রাত ক্রমে গভীর হলো। পূর্ব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সে নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমন্দির আসন। আমি সেখানে বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলুম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিস্তব্ধে, আমি অকর্তৃকভাবে যে আমি একেবারে কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর তীর থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে 8 সেকেন্ড আগেও কেউ ছিল না, আমি জানি। 8 সেকেন্ড পরেই সেখানে জলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকল বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল। তারপর আর 1 সেকেন্ড, তারপরে কি ঘটলো আর কিছুই জানি না। যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমন্দির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমি জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই কাল রাত্রির কথাটা ভাবি। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অর্কতিতে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলাম।
আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অন্তত সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গোড়ালি এই জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আয়রন দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠ, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বলেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু সম্মান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কীরকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মনমনা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা এ পথে কি নামলেই যায় রে বা, বড় কঠিন পথ। সে রাত্রে আমার খুব ধুম জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়া বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবা সেরে উঠে একদিন গাছতলায় বসেছি। দুপুরের পরে সাধু বললেন, ছেলে ছোকরা কি না কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপ? এবার তো হাসতে না, অতি কষ্টে বাঁচতে হয়েছে। আচ্ছা বাপ, পঞ্চম কি জন্যে গিয়েছিলে সেই রাতে? আমি তো অবাক, কি করে জানলে? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো, সেই অভূতপূর্ব মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে। সেই বলেছি। আমাকে চুপ করে থাকতে দেখে বলেন, ভাবছো কি আমি কি করে জানলাম? আরে বাপ, অতটুকুই বা তোমরা বোঝো, ওটুকুই বা তোমরা জানো, তোমাদের দেখে হয় ভয় ভয় বলো। আপনি জানলেন কি করে? সাধু হেসে বলেন, আরে পাগল, তুমি তো জ্বরের ঘরে বলেছিলে ওইসব কথা, হইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো, এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যাও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকাল করে সব ফাঁস করে দিয়েছি। সেদিন মনে মনে সংকল্প করার এক দিকের মধ্যেই এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হয়ে উঠলে। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ে বিচ্ছু কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি। দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আপনি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বলেন, চলে যাবি? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না, নিচে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো। রুটি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি বসালেন, বললেন, ভেবেছিলাম এই পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো করেছো। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? বললুম, আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার বস্তু ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়েছো সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতঙ্গিনী। ও নির্মম শ্রেণীর তন্ত্রের ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করি চলি। কি রকম জানো? যেমন লোকে খেপা শেয়াল, কুকুর কি গোকুড়ো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ও নির্মমতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত। সে একদিন বলল, কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। সাধুজি বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকারও হয়েছে তোমাকে আমি মন্ত্র দেব। তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাত্রে পঞ্চমন্দির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই, যদি পঞ্চমন্দির আসনে বসে থাকি তবে সেই অপরিচিতা
রানী রূপসীর টানে যে কথা গুরুস্থায়ী ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অবস্থ গোপনীয় কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিমতলে বসে দেখেছিলে, তিনি আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি বা তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বলেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কল্যাঙ্গ আর মহাডামর এই দুই শ্রেষ্ঠতন্ত্রে তার সম্মান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত দামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত দামরের উপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন। কিন্তু তাই কি হয়? অতিষ্ঠ লিপি তবে আর বলেছে কাকে? ওই তোমার যেমন। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্গিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এই সব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ, এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূতডামরে এই সাধনা ব্যাপারে বলে দেওয়া আছে। ভূতডামরের মধ্যে প্রথম লক্ষ্মী হল অখাদ্য সঙ্গপক্ষামী যোগিনী, সাধনোত্তম। সর্বাত্ম সাধন নাম দেহিনাং সর্বধি অতিগাহন ও মহাবিদ্যা দেবা নামপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এইরকম একজন জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু তোমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেব না। এতটা বলে সাধুজি ভালো করেন আমার কৌতূহল বাড়ি দিয়ে আমার আর কি সামনে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম। মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র না, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইল। তিনি আবার বললেন, তবে কিঙ্কিরী সাধনার মন্ত্র? আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আবার চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসূদন দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভাষাভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কোনো ভাষাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি। যোগিনী সাধারণত মানবী নয়, এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত হয়। তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমার মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমার এখানে আমি আর রাখতে পারি না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাইনি। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যাত্রা দেখাবে আমায়। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বলিলাম, কেন, আপনি যে স্বচক্ষে পঞ্চমুখী আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমুখী আসনে যখন বসে তখনই জ্বর আসে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখের বাধা। জ্বর সেরে উঠে এই সন্দেহ আমার হয়েছিল। কি বলছি, যা সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম এক বরাকর নদীর ধারে, আর একটা নির্জন জায়গা। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নিজের ধারে বসে মন্ত্র জপ করতাম। এইরকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখি না। মন্ত্রের উপর বিশ্বাস এই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে পুণ্যহতি হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধুজি। তার আগে কিচ্ছু হবে না। 6 মাসও পূর্ণ হলো।
দাদুদি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সময় নিয়ম পালন করলাম। পূর্ণাঙ্গ সময়স্থা মৎস্য সন্ন্যাত সমত্তর অমিষ্টনাগ অপপেত সচ্চর্য মধুসূন বরাক নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম, আঙ্গট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমীর দিয়ে বাড়ির উপর হুম করে ওং ঢং ঢং ঝং ইং খং মধুর্য নম এই মন্ত্রে আহুতি দিল। জাতি ফুলের মালা আনতে দরকার, কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলা পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? কি কাকস্য পরিবেদনা। ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলি পয়সা সাধ্য হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফসল পড়ল না। রাগ করে টান মেরে নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমন এই সাধু। তন্ত্রদোস্ত সব বাজে, খানিকটা হিপনোটিজম জানে। তার বলে মুখ্য গ্রাম লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যেস দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরও 5-4 মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে সবে 8 ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জব করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি। কোনো হঠাৎ প্রিয় কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণও মিথ্যে পড়িনি। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি তখন আমার সেদিকে মন গেল। ভাবলাম, দেখছি অবিকল কস্তুরী গন্ধ। বা পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলই আছে। তারপরেই আমার মনে হলো, আমার পেছনে হঠাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হালকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব না কি ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আজ থেকে আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি প্রকৃতির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করিলাম, যে চোখে এমনি এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু শ্বাসের গন্ধ পাইয়া তারা না পুরো প্রতিবাদে সুরে বলুন, যে চোখে সুস্থ শরীরে বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তা মিথ্যে বলতে পারবো না। কীরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি কিছুই বলা হয় না। মধু সুন্দরী দেবীর ধানে আছে। উদ্ধত ভান প্রতিকাশা বিদ্যুৎ প্রতিজ্য সতী নীলাম্বর পরিধানা মদশীলোচনা নালাম্ব করভট্টা কস্তুরী গন্ধিতা কলম্ব কিঙ্গিং সৈমরক্ষণী পৈনম্ব গন্ধধরাম অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন করা কথা না। তো আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ঘোস্ট অফ বেঙ্গল। এখানে গল্প সত্য